বাংলাদেশ জাতীয়তাবাদী দল কতটা ভয়ানক হতে পারে, কতটা নির্বোধ হতে পারে, কতটা আগ্রাসী মনোভাব নিয়ে জনগণের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে এবং কতটা লোভী, ভয়ানক লোভী হলে সরকারের সহায় সম্পত্তি, রাস্তাঘাট, খাল, বিল, নদী, নালা, চর দখলে মনে হচ্ছে ভুভুক্ষ এক হায়নার দল। ধরেন, যদি 1000 হায়নাকে 1 মাস খেতে দেয়া না হয়, তাদেরকে যদি ধরে এনে ঢাকা মহানগরীতে ছেড়ে দেয়া হয়, 1000 হায়না যদি ঢাকা চিড়িয়াখানায় আপনারা বন্দি করে রাখেন, চিড়িয়াখানায় যদি 1000 হায়নাকে বন্দি করে রেখে 1 মাস খেতে দিবেন না, 1 মাস যদি আপনারা খেতে না দেন এবং ঢাকায় যদি ছেড়ে দেন, আপনারা মনে রাখবেন ঢাকায় কোনো মানুষ বাঁচবে না, কোন মহল্লায় আর কুত্তা থাকবে না, মানুষ থাকবে না, কোনো দোকানপাট থাকবে না, খেয়ে ফেলবে। কারা? হায়নারা। তো এই মুহূর্তে বিএনপি কি করছে? গত 15 বছর 16 বছরে তারা খায়নি, 16 বছর ধরে তারা খায়নি। একদিকে কথাটা যেমন সত্য, অন্যদিকে কথাটা আবার মিথ্যা। এই 16 বছরে বিএনপি ভারতপন্থী যত নেতারা ছিল, এই একটা কথা আপনাদের সবার বুঝতে হবে, বিএনপির বর্তমানে আপাদমস্তক ভারতপন্থী। কারণ বিএনপির মূল নেতৃত্ব, নেতা কর্মী এবং সমর্থকরা ভারতপন্থীদের নেতৃত্ব মেনে নিয়েছে। কারণ ভারতপন্থীরা যদি বিএনপির নেতৃত্বে থাকে, তাহলে আওয়ামী লীগের লোকজনরা ওখানে কমফোর্টেবলি থাকবে। আমার কাছে একের পর এক ভিডিও আছে, প্রমাণ আছে, ছবি আছে, কার্যক্রম নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, থানা পর্যায়ে বিএনপির নেতা কর্মীরা বিদ্রোহ করছে যে কি ব্যাপার, 16 বছর আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করেছে, 16 বছর আমাদেরকে হাজত খাটিয়েছে, আজকে তারা দলের ভিতরে আসছে, তারা সভাপতি হচ্ছে, তারা সেক্রেটারি হচ্ছে, লিডিং রোল নিচ্ছে। দেন আমরা কার? কয়েকটা উপজেলায় আমি তাদের খবর নিয়েছি, কয়েকটা উপজেলার, কুষ্টিয়ার কয়েকটা থানায়, বরিশালের কয়েকটা থানায়, রংপুরের কয়েকটা থানা উপজেলায় আমি যখন চেক করলাম, তারা বলে ভাই আমরা গত 16 বছর অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। আওয়ামী লীগের লোকজনদের ভয় আমরা খালে, বিলে, নদী, নালায় পালিয়ে বেরিয়েছি। আজকে সেই আওয়ামী লীগের লোকজনরা দলের নেতৃত্ব নিচ্ছে। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি, বলে এটা কেন্দ্রের নির্দেশ। জি দর্শকবৃন্দ, আপনারা সঠিক শুনেছেন। বিএনপির ত্যাগী নেতারা যখন নেতৃত্বকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, ওরাই তো আমাদেরকে পাট খেতে, ধান খেতে পিটাইছে, খালে চুবাইছে, আমাদের ঘর বাড়ি দখল করছে, এখন ওরাই আবার কেমনে নেতৃত্বে আসে? উপজেলার কানেক্টেড নেতারা বলে এটা কেন্দ্রের নির্দেশ। এখন কেন্দ্রের নির্দেশ বলতে আপনারা বলবেন কেন্দ্রের নির্দেশ কি বেগম জিয়া এবং তারেক রহমান? না রে ভাই, তারেক রহমান এবং তারেক রহমান এবং বেগম জিয়া এখন আর বিএনপির নেতৃত্বে নাই। এক কথায় বলতে পারেন বিএনপির নেতৃত্ব নির্ধারিত হয়েছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত্য কমিশনে, যখন 2 মিনিট পর পর বিএনপির হাওয়া নামের ভারতীয় তস্কর সালাউদ্দিন কথায় কথায় উঠে বক্তৃতা দেয়, বিএনপির নেতৃবৃন্দ যখন সালাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করে, বিএনপির নেতৃবৃন্দ যখন মির্জা ফখরুলকে নিউ ইয়র্কের জেফকেতে হুমায়ুনের উপস্থিতিতে মির্জা ফখরুলের বেইজ্জতি করে, আনোয়ার হোসেনের উপস্থিতিতে মির্জা ফখরুলের বেইজ্জতি করে ইচ্ছা করে, সেক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কে? সালাউদ্দিন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কে? আমির খসরু মাহমুদ। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কে? হুমায়ুন কবির।
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে ভারতের পা চাটা, পেশাব খাওয়া, গু খাওয়া এসব নেতৃবৃন্দ। আপনারা কি জানেন এখন এই লোকগুলো আপনাদের সামনে বলে বেড়ায়, মাথায় টুপি দিয়ে আসে, সালাউদ্দিন মাথায় টুপি দিয়া ওয়াজ মাহফিলে বক্তৃতা দেয়, বিএনপির আমির খসরু মাহমুদ মাথায় টুপি দিয়া বক্তৃতা দেওয়া শুরু করছে। 2 দিন পরে দেখবেন মির্জা পাক যে বলছে আমি শরিয়া আইন মানি না, ধর্ম রাজনীতিতে চাই না, সেও একটা টুপি দিয়া ঠাকুরগাঁও ইলেকশন করতে যাবে। তবে এই লোকটার প্রতি আমার করুণা হয়। সারা জীবন ভণ্ডামি করেছে, সারা জীবন নিজের ভারতীয় পরিচয়, আধার কার্ড এই মির্জা ফখরুল লুকাইছে। জীবনের শেষ ধাপে আছে নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সামনে এসে এয়ারপোর্টে লাথি খেয়েছে, গুতা খেয়েছে, হোটেলের রুমে চুপ করে লুকিয়েছিল। কাদের ভয়? হুমায়ুন কবিরের ভয়। কাদের ভয়? ম্যাকডোনাল্ডের কর্মচারী, কমিটি বাণিজ্যের হোতা আনোয়ার হোসেন খোকনের ভয়। জেট কেটে বসে তারা যদি বলে এই বুইরা আসছে কেন, এই বুইরা কেন আসছে, আনোয়ার হোসেন খোকন যদি বলে, হুমায়ুন কবির যদি বলে দরকার ছিল না, আমি ছিলাম না, তাইলে বিএনপির নেতৃত্ব কারা? বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কারা? আপনারা বুঝেছেন, 2 আর 2 4। এরা কেন শক্তিশালী? আপনারা কি জানেন এরা সবাই ভারতীয় হাইকমিশন এবং ওয়াকারের সাথে সপ্তাহে প্রায় প্রতিদিন হয় ভার্চুয়ালি মিটিং এ বসে, নতুবা বাসায় গিয়ে তাদের কোলে বসে। আপনার কেন মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দুর্বল হতে হতে একেবারে শেষ ধাপে? এর চেয়ে দুর্বল সরকার পৃথিবীর কোন দেশে নাই। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, সোমালিয়ায় যে দুর্বল সরকার আছে তার চেয়ে দুর্বল সরকার বর্তমান বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আপনারা যদি বলেন উনি এত বড় একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, উনার সরকার এত দুর্বল হয় কি করে? ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় আসলে ওনার হেডাম বাইরা যায়, ও উনি ওনারে চিনে, অমুকে চিনে, অমুকের লগে ছবি তুলে, অমুকের লগে ভিডিও করে, অমুকের কাছ থেকে এইটা অর্জন করে। আর দেশে যখন যায় উনি ওইয়া যায় ওলা বিড়াল, নরেসরেও যমুনার মধ্যে নিজের বন্দি করে বসে থাকে। তো দর্শকবৃন্দ, ইমার্জেন্সি আমাকে একটা সেকেন্ড একটু সময়। দর্শকবৃন্দ আমি দুঃখিত, কোর্টের কল ছিল। ব্যক্তি জীবনের দর্শকবৃন্দ আপনারা জানেন আমি একটা ল ফার্ম রান করি। একটা ল ফার্ম রান করতে গেলে অনেক সময় আমার উকিলরা যখন কোর্টে থাকে তারা ইমার্জেন্সি কল করে বসে। হাউএভার, আমি যা বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিদেশে আসে, উনি যখন সোশ্যাল মিডিয়ায় ওনার ছবি পোস্ট করে, অমুকের সাথে ছবি, অমুকের সাথে ছবি, অমুকের সাথে ভিডিও, আমি খুব উৎফুল্ল হই, আমি খুব আপ্লুত হই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি অর্জন কত বড়, যে উনি বিশ্বের বরেণ্য লোকজনের সাথে একত্রে আড্ডা মারতে পারে, একত্রে কথা বলতে পারে, দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আমি খুব খুশি হই। কিন্তু ওনার এই ব্যক্তি অর্জনের যে আউটকাম, এটা কি বাংলাদেশ পাচ্ছে? আমি ওখানে একটু সন্দিহান থাকি। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার কয়েকশো ছবি আছে, আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতে পারি। বিল ক্লিন্টনের সাথে, ওবামার সাথে, কংগ্রেসম্যানদের সাথে, সিনেটরদের সাথে শত শত ছবি আমার রয়েছে। কিন্তু আপনারা কি কখনো দেখেছেন আমি এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি? করি না। দর্শকবৃন্দ, আমি একটা ছবি পোস্ট করি নাই, কেন জানেন? আমি যদি একটা ছবি পোস্ট করি ডোনাল্ড ট্রাম্পের সাথে জেকব মিল্টন দেখা করেছে, অনেকে মনে করবে আরে বাবারে বাবা, জেকব মিল্টনের তো হোয়াইট হাউসে অ্যাক্সেস আছে। দর্শকবৃন্দ, সত্য কথা কি, আমার কোনো অ্যাক্সেস নাই। ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার ছবি তোলা হয়েছে তার ক্যাম্পেইন ট্রেইলে। আমি গিয়েছি,
তার সাথে হ্যান্ডশেক করার সুযোগ হয়েছে, একটা ছবি তোলার সুযোগ হয়েছে, চান্দা দেই না। কংগ্রেসম্যানরা বলছে আসো মিস্টার ট্রাম্প, ছবি তুলেছে। এর বাইরে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। নিউ ইয়র্কের অথবা আমেরিকা আপনাদের পরিচিত অনেক আছে, কতগুলো কলি ভাই, আপনারা আমার কথাটাকে নেগেটিভলি নিয়েন না, একটু বোঝার জন্য। আমরা বলি না আমেরিকায় কাজ তো কাজ, সব কাজ সমান, কিন্তু একটা কথা মনে রেখেন, আপনি যখন এখানে মুদি দোকানে চাকরি করে জীবিকা নির্বাহ করেন, সোসাইটিতে আপনাকে মুদি দোকানের কর্মচারী হিসাবে রেসপেক্ট করে। আপনি যখন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, লোকজন আপনাকে রিক্সা চালক হিসাবে সম্মান করে, অসম্মান করে না। কিন্তু মর্যাদা যদি কথা বলেন, তাহলে মর্যাদা ওইখানে, আপনি রিক্সাওয়ালা, মর্যাদা আপনার ওইখানে। এখানে লোকজন আপনারা এসে বলেন আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, কিন্তু আমেরিকায় এসে রিক্সা চালায় 20 বছর। আপনি আমার বলের প্রফেসর ছিলেন। ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর আমেরিকায় এসে 1-2 বছর ইমার্জেন্সির জন্য রিক্সা চালাবে, কিন্তু 20 বছর রিক্সা চালাবে না। আমি ছবিগুলো দেই না একটা কারণে, কারণ লোকজন বলবে জেকব ভাই আপনার তো এত জায়গায় খাতির আছে, দেশের জন্য কিছু করেন। দর্শকবৃন্দ, যাদেরকে আমি রিচ করতে পারি তাদের ছবি আমি দেই না, কারণ এদের ছবিগুলো যদি আমি দেই আপনাদের এক্সপেকটেশন বাড়বে। জেকব মিল্টন অনেক বড়, সে অমুক সুপ্রিম কোর্টের বিচারপতির সাথে কথা বলে, কংগ্রেসের অমুকের সাথে কথা বলে, কিন্তু এদের সাথে তো আমার ভাই ব্যক্তিগত সম্পর্ক নাই। এদের সাথে হাই হ্যালো হয়, এদের সাথে কালে ভদ্রে 1-2 বার দেখা হয়, দেখা হলে তারা আমার নামটা মনে রাখে, আমার চেহারা মনে রাখে। এবং এক্ষেত্রে যদি আমার দেশের জন্য, কোনো বাংলাদেশের মানুষের জন্য আমি কিছু করতে পারি, অফকোর্স আমি করি, কিন্তু আমার ফুটানি মারার জন্য ফেসবুকে ছবি দেয়া কোনো দরকার আমি কখনো প্রয়োজন মনে করি না। কিন্তু এখানকার কিছু রিক্সাওয়ালা, এখানকার কিছু মুদি দোকানদার, এখানকার কিছু কুলি মজুর, গিয়াস আহমেদের মতো লোকজনরা ছবি দিবে, মিজানুর রহমান মিল্টনের মতো পরগাছাড়া ছবি দিবে, জিল্লুর রহমানের মতো পরগাছাড়া ছবি দিবে, আনোয়ার হোসেন খোকনের মতো লোকজনরা ছবি দিবে, কিন্তু ওরে বোতল দিয়ে যে 2টা বাড়ি দিছে ইউনাইটেড নেশনসের সামনে, এই কমিটি বাণিজ্যের আনোয়ার হোসেন খোকন ওর পক্ষের মধ্যে যে 2টা লাথি দিছে, এই ছবিটা দিবে না। মির্জা ফখরুলের এয়ারপোর্টে যখন বেজ্জতি করে হুমায়ুন পিছনে দাঁড়াইয়া হাসতেছিল, বাচ্চা, ওই ছবিটা দিবে না। তাহলে বিএনপির লোকজনরা কি করে এই মুহূর্তে? ওই যে আমি ফিরে যাই, একজন উপজেলার বিএনপি নেতা এবং কর্মী যখন লোকজনদেরকে বলে যে 16 বছর আমরা পাট খেতে ঘুমাইছি, ধান খেতে ঘুমাইছি, খালের মধ্যে ঘুমাইছি, আওয়ামী লীগ আমাদেরকে এত অত্যাচার করছে, আজকে আওয়ামী লীগ কি কইরা উপজেলা পর্যায়ে দলের নেতৃত্ব নেয়, তাদেরকে বলা হয় এটা কেন্দ্রের নির্দেশ। তো কেন্দ্রে বসে আছে হুমায়ুন কবির, কেন্দ্রে বসে আছে আমির খসরু মাহমুদ, কেন্দ্রে বসে আছে মির্জা ফাক, কেন্দ্রে বসে আছে গোরখদক আব্বাস, কেন্দ্রে বসে আছে আব্দুল আওয়াল মিন্টু, কেন্দ্রে বসে আছে মোহাম্মদ সালামের মতো পরগাছা। তো কাকে পাবেন আপনারা? এই হচ্ছে বিএনপি। তাদের ডিউটি কি জানেন? এখন আগের ডিউটি ছিল গোরখদক আব্বাস, আমানুল্লাহ আমান, আব্দুল আওয়াল মিন্টু, মোহাম্মদ সালাম, আমির খসরু মাহমুদ, কথায় কথা ইকবাল হোসেন টুকু কথায় কথায় গণভবনে চাইতেন, গণভবনে চাইতেন, গণভবনে আড্ডা মারতেন, গণভবনে পার্টি করতেন, ইন্ডিয়ান হাই কমিশনে পার্টি করতেন, ইন্ডিয়ান হাই কমিশনে মদ খাইতেন। এখন তাদের দায়িত্ব কি জানেন? এখন তারা ওয়াকার ভবনে যায়, ওয়াকার ভবনে গিয়ে আপনারা যদি জাহাঙ্গীর গেটে চেক করেন, এই সব কুলাঙ্গারদের ভিজিটের নোট আপনারা ওখানে পাবেন। যান ক্যাপ্টেন জাহাঙ্গীর গেটে যান, ঢাকা ক্যান্টনমেন্টে, ওয়াকারের সাথে দেখা করতে যায়। আরেকটা জায়গা আছে, এই সব বেশ্যার বাচ্চারা টুকুর ওখানে যেয়ে বসে এবং ওয়াকার ওখানে আসে বঙ্গভবনে, ওটাকে বানাইছে এখন রঙ্গমঞ্চ। টুকুকে কারা ওখানে রাখছে? বিএনপি। কেন রাখছে? ওয়াকার বঙ্গভবনে আসবে, ওখানে বসে বিএনপির লোকজন, এখন গণভবন নাই, বঙ্গভবনে এসে ওখানে গোরখদক আব্বাসরা মিটিং করবে। কার সাথে করবে? ওয়াকারের সাথে। ওয়াকার এসে ইনস্ট্রাকশন দিবে, ডিজিএফআই লোকজনরা এসে ইনস্ট্রাকশন দিবে বিএনপি লোকজনদেরকে এখন কি কি করতে হবে। ওই যে উপজেলায়, জেলায় এখন আর আওয়ামী লীগের লোকজনরা বনেঘাটে পলায় না, তারা এখন নেতৃত্ব দিতেছে, বিএনপির নেতৃত্ব দিতেছে।
এখন এই বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্বে কম্পিটিশন চলতেছে কোন জায়গায় জানেন? শুনলে অবাক হবেন। বিএনপি এবং আওয়ামী লীগ যখন একত্র হয়ে আন্দোলন করছে ইউনূসকে হটাইয়া ক্ষমতায় যাওয়ার জন্য, এখানে কম্পিটিশন তৈরি হয়েছে জামাত আর ইসলামী দলগুলো একদিকে, আর বামপন্থীরা বিএনপি এবং আওয়ামী লীগ এরা এখন একদিকে। কাগজে পত্রে বলে বিএনপি, কিন্তু একটা কথা মনে রেখেন, আল্লাহ না করুন এই বিএনপি যদি সরকার গঠন করে, এর জঘন্য রূপ আপনাদের সামনে চলে আসবে। ওই যে বলছি 1000 হায়নাকে ঢাকা চিড়িয়াখানায় যদি বন্দি করে 1 মাস খাওয়া না দেন তারপরে ছেড়ে দেন, ওই হায়নারা ঢাকা সিটির যা করবে বিএনপির লোকজনরা ঠিক একই কাজগুলো করবে। ওই কাজগুলো বিএনপি করবে। ওই কাজগুলো যদি বিএনপি করে তো আজকে তাইলে বিএনপির অবস্থা কি? আমি আপনাদেরকে কথায় কথায় একটা কথা বলেছিলাম। দর্শক বিন্দু 1 সেকেন্ড, আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? অনেকে বলে আপনারা নাকি আমার ভয়েস শুনতে পাচ্ছেন না, আমি একটু চেক করে নেই। না, ঠিকই তো থাকার কথা। হ্যালো, জি ঠিকই। দর্শক বিন্দু আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে কেউ কি বলবেন আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? ওকে, ঠিক আছে। তো এখন আজকে আমি সমবেদনা জানাই একটা উপজেলায়, একটা থানায় বিএনপির যেসব নেতা কর্মীরা গত 16টা বছর অত্যাচার সহ্য করেছে, গত 16টা বছর নিপীড়নের শিকার হয়েছে, গত 16টা বছর হাজত কেটেছে, গত 16টা বছর বিএনপির যেসব ভাই বোনরা উপজেলা পর্যায়ে বাসায় ঘুমাতে পারে নাই, আজকে তাদের দলের নেতৃত্ব নেয় আওয়ামী লীগের নেতারা, ছাত্রলীগের নেতারা, যুবলীগের নেতারা। তারা নিচ্ছে নেতৃত্ব, এবং তারা যখন উপজেলা এবং জেলা পর্যায়ের নেতাদেরকে জিজ্ঞাসা করে, কিরে ভাই, যাদের করে আমাদের এই অবস্থা হয়েছে তারা কেন নেতৃত্ব? কেন্দ্রের নির্দেশ। কেন্দ্রের নির্দেশ কার? বিএনপির সাউয়ার। কেন্দ্রের নির্দেশ কার? আমির খসরু মাহমুদের। কেন্দ্রের নির্দেশ কার? আব্দুল আউয়াল মিন্টুর। কেন্দ্রের নির্দেশ কার? তাবিত আউয়াল। কেন্দ্রের নির্দেশ কার? সামা ওবায়েদ। কেন্দ্রের নির্দেশ কার? ইকবাল হোসেন টুকু। তাহলে তারেক রহমান আর বেগম জিয়া তাদের ভ্যালু কি দলে? 0 to none। 0 to none। এরা কি বেগম জিয়ার সাথে কথা বলতে যায়? এরা কি বেগম জিয়ার সাথে কথা বলে আপনাদের ব্যাপারে আপনারা কি মনে করেন যে দলের নির্ভরযোগ্য কোনো কাজ তারা করবে? বেগম জিয়ার মতামত নেয়? লিখিত নেন আমার কাছ থেকে? নো। তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভ্যালু কি? আমি যদি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না, কিন্তু আমার চোখ কান তো খোলা। আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা আমি জানি না এখানে বসে? লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখি না? দেখি এবং জানি। দর্শকবৃন্দ, একটা কাজ আমি করি, যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি এ দেয়ার মধ্যেও আমি লোকজনের একটা সুযোগ দেই যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। কারণ কি, গড়ে পড়তায় ব্ল্যাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন, ভালোকে ভালো না বলেন, ফর এক্সাম্পল তারেক রহমান, তার খারাপ দিকের জন্য আমি তারে গালি দেই, কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে, ভালো তো দিয়ে একটা কথা বলে, তাহলে আমি কি করি? যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি, আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি। ওকে, এখন আমি যদি নিরপেক্ষভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না। একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $10,000 বান্ডিল দেন, $20,000 বান্ডিল দেন, $50,000 বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে।
$10,000 বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন? না। $10,000 দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন। আপনি যদি $20,000 দেন তাইলে আপনি বসার সুযোগ পাবেন। আপনি যদি $30,000 দেন তাইলে এক কাপ চা খাওয়ার সুযোগ পাবেন। আর যদি $1,00,000 দেন তাইলে কোন এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন। তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবে। আপনি চার্ট বুঝছেন? 10,000 থেকে শুরু হয়। মিনিমাম 10,000 দিবেন তারেক এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই তুমি জানো না তোমার পাশে সানি বৈশা রইছে, কয়সর বৈশা রইছে। তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বৈশা রইছে। প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ার জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য মাই গড 30,000 50 মানে আমি ভুল বলছি 30 কোটি 35 কোটি 40 কোটি 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তো আমি যদি এটা জানি, দর্শক বন্ধু একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি। আমি নিজে চিন্তা করি আপনাদের সাথে। আমি দেখেছি লোকজনরা অনেকে হয়তো মনে করে জেকব মিল্টন হয়তো কি করে ভিউ বাণিজ্য করে। এই কথাগুলো কারা বলে জানেন? বিএনপির যেসব কুত্তার বাচ্চা যাদেরকে আমি গালি দিছি। যাদের জন্ম হয়েছে বাবা এবং মায়ের বিয়ের আগে। এর অর্থ কি? বাবা আর মায়ের বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে তো এটা জারজ। ওইসব লোকজনরা আমাকে বলে ভাই আপনি ভিউ ব্যবসা করেন। দর্শক বন্ধু একটা কথা আমি বলি, আমি গর্ব করে বলছি না রে ভাই, গর্ব করে বলছি না, আপনাদেরকে শেয়ার করছি। যারা এটা চিন্তা করেন জেকব মিল্টন বোধহয় ভিউ বাণিজ্য করে সোশ্যাল মিডিয়ায়, জেকব মিল্টন হয়তো কারো পাচাটা দালালি করে, আপনাদেরকে আমি একটা কথা বলি। আজকের যদি আমি চিন্তা করি আমি রিটায়ার্ড করব, এই শো আর করার দরকার নাই, আমি আমার ল ফার্মও রান করব না। আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আমার প্রতি কাইন্ড ভাই, আল্লাহ আমার প্রতি অনেক দয়াবান। আমি, আমার বাচ্চা কাচ্চা, আমার নাতি নাতকুর বসে খেয়ে যেতে পারবে আল্লাহর রহমতে। ডানে বায়ে তাকাতে হবে না, কারো কোনো কাজ করতে হবে না। আল্লাহ আমার সহায়, আল্লাহ অনেক কাইন্ড আমার উপরে। তো যারা এই চিন্তা করেন যে জেকব মিল্টন ভিউ বাণিজ্য করতেছে, তাদেরকে বলবো থিঙ্ক টুয়াইস। আপনি কিভাবে বাঁচেন, আপনার বাঁচার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যখন অন্য একজন মানুষকে বিচার করতে যান, আপনি আর মানুষ থাকেন না। আমি চারিদিকে তাকাই, আমার চেয়ে ভালো মানুষ কারা আমি তাদের দিকে তাকাই, আমার চেয়ে খারাপ যারা তাদের দিকে আমি তাকাই না। যে মুহূর্তে আমি খারাপের দিকে তাকাই আমার প্রোডাক্টিভিটি কমে। ওকে, তারেক রহমানের দিকে আসি। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি তাদের বাণিজ্য। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাইলে আজকে এখন অক্টোবর, নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? তারেক রহমানকে কি বলা হয়েছে জানেন? সালাউদ্দিন বলছে, আমির খসরু মাহমুদ বলছে, সামা ওবায়দ বলছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি? বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। তারা বাণিজ্য বুঝে, ওই বাণিজ্যের জন্য তারা এই কাজগুলো করে। তো সাবজেক্টটা যদি এরকম হয় বাণিজ্যই বুঝে, তাহলে বাণিজ্য বুঝলে তো বাণিজ্য, বাণিজ্য বুঝলে বাণিজ্য, ওই বাণিজ্যটাই তারা করছে। তারেক রহমানের দেশে এসে আপনার আগামী ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় তার ওই মাউথপিস শফিককে দিয়ে বলায় আল্লাহর পৃথিবীর এমন কোন শক্তি নাই ফেব্রুয়ারির নির্বাচনকে কেউ থামায়। দর্শকবৃন্দ, আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে কত সুন্দরভাবে হবে। আজ পর্যন্ত ভোটার লিস্ট আপডেট করা হয় না। আজ পর্যন্ত এনআইডি কার্ডগুলোর ভিতরে 1.5 কোটি না 2 কোটির মতো ভুয়া ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে এনে নাগরিক বানানো হয়েছে। তাদের 7 লক্ষ না 8 লক্ষ পাওয়া গেছে গাজীপুরের রাস্তার পাশে পড়ে রয়েছে কোন জায়গায়, ফতুল্লায় ফালায় গেছে 4-5 বস্তা, কেউ খুঁজে পাইতেছে না। ডাটা এখনো নিয়ন্ত্রণ করে তারেক সিদ্দিকী। ইলেকশন কমিশন এখন পর্যন্ত ভোটার লিস্ট আপডেট করে নাই, চলে আছে ওই ভোটার লিস্টের উপরে তাকাই আছে
যেই ভোটার লিস্ট দিনের ভোট রাতে হতো হাসিনা আমলে, ওই ভোটার লিস্ট আর ডক্টর মোহাম্মদ ইউনূস সব জায়গায় বলে বেড়াচ্ছে। একটা কথা, পরিস্থিতিটা কোথায় দাঁড়াবে জানেন? এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ না। উনি তো এখন জনবিচ্ছিন্ন। ওনার কাছে কোনো লোকজন তো যাচ্ছে না, কাছাকাছি গিয়ে ওনার কাছে তো সত্য খবর যে কেউ দিবে এটা তো দিচ্ছে না। তো তার কাছে এসে পাচাটারা বলে, স্যার বিশ্বের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, কিন্তু যে বলছে সে তো মিথ্যা কথা, সে তো ভারতের তল্পিবাহক, সে তো ওয়াকারের তল্পিবাহক। ফেব্রুয়ারিতে ওনার মুখের মধ্যে যখন একটা ঝাঁটার বাড়ি খাবে, কিরে নির্বাচন ঠিক মতো হইল না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস ভ্যাপলাকান্তের মতো বলবে, আমাকে তো এইটা বলা হয়েছিল। একটা কথা দর্শক বিন্দু, এটা বুঝতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এসে যে বলবে, স্যার এখন আপনার যেখানে ভোটার লিস্ট ঠিক মতো করা হয় না, যেখানে এনআইডি এখন